আমানত সংগ্রহ করা, আমানত রাখা এবং যারা লোন নিতে চায় তাদেরকে লোন দেওয়া, এইটাই হচ্ছে আর্থিক কার্যক্রম, যেটাকে আপনি বলতেছেন অবৈধ ব্যাংকিং কার্যক্রম। কিন্তু যদি আপনি সমবায় আইনটা পড়েন, আপনি যদি বলেন আমি আপনাকে ধারাটা এখনই বাইর করে দিতে পারি যে আমরা মূলধন সংগ্রহ করতে পারি কি পারি না, আপনি ধারাটি বলতে পারেন দর্শকদের জন্য। ধারা 26 আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। আমানত ও ঋণ গ্রহণ এবং ঋণ প্রদানের উপর বাধা নিষেধ। সমিতি উহার সদস্য নয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতেও আমানত বা ঋণ গ্রহণ করিতে পারিবে, তবে এই আমানত বা ঋণের ঊর্ধ্বসীমা সাধারণ সভার অনুমোদন অনুসারে হইবে। আচ্ছা। এবং উপ আইন বলতেছে প্রথমে উদ্দেশ্য নিবন্ধকের অনুমতিক্রমে সদস্য ব্যতীত অপর আমানতকারীদের নিকট হইতে আমানত সংগ্রহ করা। উল্লিখিত উদ্দেশ্য সাধনের জন্য সমিতি নিম্নলিখিত কার্য সমাধা করিতে পারিবে: সাধারণ সভা কর্তৃক অনুমোদিত এবং নির্ধারিত শর্তে কেন্দ্রীয় সমিতি বা অন্য ব্যাংক কিংবা সভ্য অথবা অন্যের নিকট হইতে ক্যাশ ক্রেডিট, কর্জা, আমানত অথবা অন্য প্রকারের মূলধন সংগ্রহ করা এবং সমিতির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয়, পণ্য বা গোদামে গচ্ছিত মালামাল রেহাক, বন্ধক, গচ্ছিত বা হস্তান্তরের অন্য উপায়ে ঋণ পরিশোধের ব্যবস্থা করা। আচ্ছা, তো কাজে এখানে আপনার আমানত গ্রহণ কোনো অবস্থাতেই বা ঋণ দান কোনো অবস্থাতেই আইন বিরুদ্ধ নয়। আচ্ছা, ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। মনোহর হোসেন, আপনার কাছে যাই। আমি শুরুতে বলছিলাম যে মোটামুটি 12-13 বছরের বিষয় এই এমএলএম বিষয়টা বাংলাদেশে আছে, বা আমরা এই ঢাকা শহরেই যদি একটু নিম্ন মধ্যবিত্তরা যেখানে থাকেন, তাদের জায়গায় যদি যাই, শ্রমজীবী মানুষ যেখানে থাকেন, সেখানেও আমরা দেখব এরকম অনেক এই মাল্টি লেভেল কোম্পানি, এমএলএম কোম্পানি, বিভিন্ন নামে তারা কাজ করছে। আমাদের আজকের আলোচ্য বিষয় ডেস্টিনি। আমরা এর আগে 2004 সালেও আমরা এরকম একটি প্রতিবেদন দেখেছি, এরকম একটা আলোচনা হয়েছে। 2007-08 তত্ত্বাবধায়ক আমলে ডেস্টিনি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। তখন এবার যারা ডেস্টিনির কাছে কার্যক্রম জানতে চাইছে কি করছে তারা, এবার আমরা জানি না এখন পর্যন্ত, তখন সমবায় অধিদপ্তরও তাদের অনুসন্ধান করেছে। যাই হোক, তারপরে এটি কাজ করছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে ওই সমবায় আইনের বাইরে এই মাল্টিলেভেল মার্কেটিং এর কোনো আইন নেই, যে কারণে বারবার প্রশ্নটা উঠছে। আজকে অর্থমন্ত্রী বলেছেন যে একটি ব্যবস্থা সরকার নিতে যাচ্ছে, সেটি আইনের ব্যাপার, একটি কমিশনের ব্যাপার, এরকম একটি বিষয়। আপনি কিভাবে দেখছেন সামগ্রিক বিষয়টাকে? এক্সকিউজ মি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদে শুরু করছি। যেমন ধরুন, এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং, এটা কিন্তু অনেক দেশে আছে, আবার অনেক দেশে ব্যান্ড, দুটোই কিন্তু আছে। আমাদের দেশে যখন নাকি এই এমএলএমটা কার্যক্রমটা শুরু করে, আপনি তো 2000-এর কথা বলছেন ইনাদেরটা নিয়ে, তার আগেও কিন্তু ওখানে বেশ কিছু হয়েছে। এবং সবচেয়ে বড় যে আমরা খবরটি শুরুতে আলোচনা উঠেছিল আইটিসিএল, জি জি, এটা, এবং পরবর্তী পর্যায়ে যুবকের ব্যাপারও তো শুনেছি। হ্যাঁ, জিজিএন, জি জি জি। কাজে এখানে দেখা গেছে, অন্য দেশের খবর আমি জানি না, কিন্তু আমাদের এখানে যে জিনিসগুলো দেখা গেছে যে সেগুলি ওই যেটা বললেন ওই হাই হাই কোম্পানির মতনই অবস্থাটা হয়েছে। এখন যে কোনো একটা রেসপন্সিবল গভর্নমেন্ট, ইফ দ্য গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল, গভর্নমেন্ট তো অনেক এসছে বাংলাদেশে এবং আরো ভবিষ্যতে আসবে, কিন্তু যে গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি আছে বা রেসপন্সিবল মনে করে নিজেকে, বা পিপুলের কাছে যাদের একটা জবাবদিহিতা আছে বলে মনে করেন, তারা তো চুপ থাকবে না। সেই হিসাবে তারা দেখছে যে মাল্টিলেটারাল এমএলএম অপারেশনটা এখানে কতটুকু কিভাবে কাজ করছে, এই খবরটাতে পেতে একটু সময় লেগেছে। আই নো ইট ফর শিওর। এটা নিয়ে বিভিন্ন এজেন্সিজ, ইনক্লুডিং জেনারেল সাহেবদের এজেন্সিও আপনার রিপোর্ট পাঠিয়েছে। ওই রিপোর্ট আমাদের আনার সৌভাগ্য হয় নাই, দেখার সৌভাগ্য হয়েছিল আর কি। সেখানে 2007-08 জি, মানে ডিজিএফআই তদন্ত করেছিল, আমরা জানি সেটি। এবং তার আগেও আরো অন্যান্য যারা কিন্তু করেছে সেগুলি।
তো সেখানে কিন্তু জিনিসগুলি বারবার কিন্তু এই আশঙ্কাটা প্রকাশ করা হয়েছে যে এই জিনিসগুলি হচ্ছে আলটিমেটলি টাকাগুলি কোথায় যাচ্ছে, বা আলটিমেটলি এরা তো কেউ যে টাকা উইথড্র করছে বা তাদের টাকা জমা আমার টাকা নিব এরকম পর্যায়ে কিন্তু তখনও কোনো উদাহরণ পাওয়া যায় নাই। কাজেই সম্ভবত এই উদাহরণগুলি দিতে পারে নাই যে টাকা চেয়ে টাকা ফেরত পায় নাই। এরকম কিন্তু বেশ কিছু হয়েছে। এই নিয়েই গভর্নমেন্টের টনকটা, চাপটা মধ্যে আরো বেড়েছে ইদানিংকালের ওই যুবক এবং শেয়ার মার্কেটের ব্যাপারেও একটা লেসন হয়েছে। তো এই জিনিসটা হয়েছে আর কি। তো এখন এই পরিপ্রেক্ষিতে এটাকে কতদূর কিভাবে চলতে দেওয়া যায়, একটা ব্যাপারে আই নো ইট বা ফর শিওর আমি বাংলাদেশ ব্যাংকের কথা বলতে পারি। তাদের বক্তব্য হচ্ছে দেখেন শিডিউল ব্যাংক আর নন শিডিউল ব্যাংক দু জিনিস। সমবায় তো সমবায়ের আওতায় চলে, নন শিডিউল তাদের ইয়েতে চলে, কিন্তু শিডিউল ব্যাংক হলে পরে আমরা যেভাবে স্ট্রিক্টলি যেতে পারি, বিকজ তারা আমাদের ব্যাংক রুলস এন্ড রেগুলেশনের মধ্যে আসে। কিন্তু অন্য যেগুলি আমাদের মধ্যে আসে না সেগুলির মধ্যে আমরা করতে পারি না, সেগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রিজ সেগুলি তারা দেখতে পারেন। ফরচুনেটলি হোক আর আনফরচুনেটলি হোক এই জিনিসগুলি দেখা হয় নাই। মিনওয়াইল টেক দ্য কেস অফ ডেস্টিনি, 10 বছরে এটা ডালপালা শাখা পোশাখা হয়ে একেবারে সিভিয়ার মানে এত দূর পর্যন্ত চলে গেছে, মানে সত্যিকার মাল্টি লেভেল, মানে কি সুপার মাল্টি লেভেলে চলে গেছে তারা। এবং মানুষের সামনে টোপ আছে। আর আমাদের দেশের লোকের মধ্যে এটা অস্বীকার করা যাবে না, অত্যন্ত অপ্রিয় কথা, কিন্তু আমাদের মধ্যে লোভটা একটু বেশি কাজ করে আর কি। এটা অপ্রিয় কথা কিন্তু সত্যি কথা। এখন কাউকে যদি এই ধরনের একটা টোপ দেওয়া হয় বা অফার দেওয়া হয় যে জাস্ট 10,000 টাকা আনো, দিস আর দ্যাট ওয়েতে টেক ইট ফর গ্যারান্টেড যে আফটার 30 days or 31st days ইউল বি গেটিং 50,000 টাকা, কয়জন লোক এই টেম্পটেশনটাকে সহ্য করে রাখতে পারবে? কিন্তু এটার সাথে যে ব্যাপক হারে যে মাস জনগণ যে জুটে যাচ্ছে, আমাদের জানা মতে, এটা আমাদের চাইতে জেনারেল সাহেব ভালো বলতে পারবেন, 1 কোটির উপরে লোক অলরেডি শুধুমাত্র এই ডেস্টিনির সাথে যুক্ত হয়ে গেছে। না, আমার একটি বিষয় যে আমি আসছি একটু, যে আপনি কি এরকম কিছু মনে করছেন যে আমরা যেভাবে রিপোর্ট পড়ছি যে ডেস্টিনি গ্রুপ বা ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটি তারা কোনো আইনের ফাঁক গলে বা যে কোনো আইনেই নিবন্ধিত হোক না কেন সেই নিবন্ধনের বাইরে, সেই সুযোগ সুবিধার বাইরে, সেই সীমার বাইরে গিয়ে বাড়তি কিছু করছে? এটা আপনার কথার আমি যেহেতু এক্সপার্ট নই বা পণ্ডিত নই বা অথরিটি নই, আমি বলতে পারবো না, তবে আমি কোট করে বলতে পারি বাংলাদেশ ব্যাংকের অথরিটি যারা, তারা কিন্তু বলছে যে এমন কিছু টার্ম, এমন কিছু ওয়ার্ড কয়েন করে বা ইউজ করে যেটাকে কোন আইনের পরিভাষার মধ্যে ফেলা যাচ্ছে না। আচ্ছা, এটুকু কিন্তু বলেছে। আচ্ছা, একটা কথা আপনি একটা ক্লারিফিকেশন দিতে। না, আমি একটা ক্লারিফিকেশন দিতে যাচ্ছি। কথা হচ্ছে ডেস্টিনি কার্যক্রম শুরু করেছে 2000 সালে, এখন 2012 সাল, 12 বছর কিন্তু দীর্ঘ সময়। যদি টোটাল ব্যবসাটা যদি অবৈধ হইতো তাহলে এই 12 বছরের মধ্যে কি কোনো রকমের কোনো অ্যাকশন হতো না? নিশ্চয়ই একটা অ্যাকশন হতো। না, অ্যাকশন হয়েছে, আমরা দেখেছি যে পরিদর্শন হয়েছে, পত্রিকায় রিপোর্ট হয়েছে, অনুসন্ধান হয়েছে, তদন্ত হয়েছে। এখানে একটা জিনিস আমি বলি, ডেস্টিনি পরিবারের সাথে যে 1 কোটি লোক সম্পৃক্ত হয়েছে, এদের কিন্তু নাথিং অ্যাট স্টেক। কেন জানেন? এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি বাজার থেকে কিনতে পারেন, এটা আমার থেকেও কিনতে পারেন। আপনি বাজার থেকে কিনলে আপনি প্রোডাক্টের কাছে যাচ্ছেন, কিন্তু এইখানে প্রোডাক্ট আপনার কাছে আসতেছে, এটাই ডিফারেন্স। তারপর প্রোডাক্ট এখানে যখন আসছে, আপনি প্রোডাক্টটা কিনে ডেস্টিনির সদস্য হচ্ছে, টাকা জমা দিয়ে নয়। এখানে অনেকে মনে করে বোধহয় যুবকের মতো 5,000 বা 10,000 টাকা দিলাম তারপর আমি সদস্য হলাম। নো, এখানে আপনি একটা প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্ট কিনলে আপনি সদস্য হলেন, এবং সেই সাথে আপনার সাথে একটা রিলেশনশিপ হলো যে আপনি ডেস্টিনির প্রোডাক্ট বিক্রয়ের জন্য একজন ডিস্ট্রিবিউটর হলো, এবং সেই সাথে আরেকটা হচ্ছে আপনি যত প্রোডাক্টে বিক্রি করবেন সেই প্রোডাক্টের সাথে ডেস্টিনির যে প্রফিট হবে সেই প্রফিটটা আপনি শেয়ার করবেন। তো কাজেই কাস্টমার হ্যাজ নাথিং এট স্টেক, যে সে যে টাকা দিয়ে টাকা পাচ্ছেন এরকম করার কোনো স্কোপ এখানে কিন্তু নাই। তো কাজে ওই 1 কোটি পরিবারের কথা যাদের বলছেন না যে তাদের দিল তারা আর পাচ্ছে না, সেই ধরনের কোনো, কারণ আপনি প্রোডাক্টটা কিনছেন, প্রোডাক্টটা কিনে আপনি ডেস্টিনির সদস্য হচ্ছেন। পাচ্ছে না কথাটা আমি বলিনি, কিন্তু আমি বলছি যে ইতিমধ্যে জি এটা আশঙ্কাটা হয়েছে, আমি বলছি সেটা। আচ্ছা,
আমি পার্থ পাই ডিআইএন সিআইএন উনি যেটা বললেন ওনাদের অপারেশনটা সেরকমই, কিন্তু প্র্যাকটিস দিস আমি কিন্তু কথাটা বলিনি যে পাচ্ছে না, আমি যে এমন কোনো ঘটনা ঘটেই যাতে জিনিসটা বলা যায়, কিন্তু আশঙ্কা যেহেতু এটা ব্যাপক ব্যাপ্তি হয়ে গেছে, কাজে এই ধরনের যত বেশি ততটা আশঙ্কা হয়ে যায়। তো আর এক্সাম্পল তো কিছু আছে, একটা আপনি কিছুক্ষণ আগে বললাম যুবক বা আদার্স আছে। আমি আসছি আপনাদের কাছে, দুজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ইমরান বলছি স্টার্টন থেকে। জি বলুন মিস্টার ইমরান। আমার প্রশ্নটা হচ্ছে হলো, আপনি এখানে একটা কথা বলা হচ্ছে যুবক, আসলে যুবক কিন্তু মাল্টিলেভেল মার্কেটিং না, এটা ছিল একটা এনজিও সংস্থা। লিমিটেড যেটা হচ্ছে এটা কিন্তু মাল্টিলেভেল মার্কেটিং। আজকে যে কথাগুলো হচ্ছে এটা কিন্তু মাল্টিলেভেল মার্কেটিং এর জন্য না, এটা হচ্ছে মাল্টি পারপাসের জন্য। আর এখন মাল্টিলেভেল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কেউ সদস্য যারা আমরা আছি তারা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড, আমরা কিন্তু চাইলে ঢুকতে পারি মাল্টিপারপাসে, বা নতুন কোন ব্যক্তি কিন্তু মাল্টিপারপাসে ঢুকতে পারছে না। হ্যাঁ, আমি যদিও ডেস্টিনি 2000 লিমিটেড একজন গ্রাহক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ দর্শক আপনাকে। আরেকজন আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? মিস্টার বাশার বলছিলাম কক্সবাজার থেকে। মিস্টার বাশার, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। জি জি, কমানো হয়েছে। জি বলুন। আচ্ছা, আমার সাংবাদিক স্যারের কাছে আমার প্রশ্ন, যে প্রশ্নটা অলরেডি করে ফেলছেন একজন, তাকে কনগ্রাচুলেট জানাচ্ছি আমাদের এই সেশনে আসার জন্য। আসলে যুবকটা কি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি কি না? ইভেন এখন বর্তমানে উনি যেহেতু জাতির বিবেক এবং অনেক সিনিয়র একজন সাংবাদিক, ওনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, অনলাইন মার্কেটিং, রিলেশনশিপ মার্কেটিং, এগুলো কি ইকুয়াল কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক, আপনাদের দুজনের প্রশ্নের উত্তরই আমরা শুনবো, তবে একটু বিরতিতে যাচ্ছি, আবার ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন।